শালম এবং ইনমানুয়েল সবাইকে আরেকটি বার স্বাগত জানাই পডকাস্ট উইথ পার্থদের। যে যেখান থেকে শুনছেন, যেভাবে শুনছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকে আপনারা ঈশ্বরের ভালোবাসা এবং তার অনুগ্রহ রয়েছেন। আরেকটি বার শুভেচ্ছা আপনাদেরকে। এবং আরেকটি বার ফিরে এসেছি আমি পার্থ অধিকারী এই পডকাস্ট শোতে। এবং আজকে আমরা একজন যুবক সন্তানের সাথে কথা বলতে চাই। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অনিল ব্লগের আমাদের স্নেহের ভাই অনিল ত্রিপুরা। অনিল, তোমাকে স্বাগত জানাই পডকাস্ট উইথ পার্থতে। তুমি কেমন আছো? কেমন যাচ্ছে তোমার সময়? দাদা, আসলে এই সুন্দর সুবর্ণ সুযোগ, এটা আমার জন্য অনেকটা ভালোবাসার জায়গা। পডকাস্ট উইথ পার্থ দিয়ে আসতে পেরে আমি খুবই খুশি। এবং দীর্ঘদিন অনেক দিন ধরেই আসলে শিডিউল পাচ্ছিলাম না, কিন্তু এত সুন্দর সুযোগ, সুবর্ণ সুযোগ আমার আসলে খুব, আমি নিজেকে গর্বিত এবং খুব ভালো লাগলো। যদি বলি আসলে, যদি পরিচয় দিই, হ্যাঁ প্লিজ। আমার প্রথম পরিচয় দিতে চাই। আমার নাম অনিল ত্রিপুরা। আমি মূলত বান্দরবন থেকেই, আমার রুমা বান্দরবন পার্বত্য জেলা, এবং আমি ডিআইইউ থেকে অনার্স মাস্টার্স করতেছি। এবং ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে আজকে এই সুন্দর সুযোগের জন্য। আমিও অনেক গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল তোমার কাছে যে তুমি আমাদের সাথে সহযোগিতা এসেছো। এবং আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আসলে এটি নির্দিষ্ট কোনো সাবজেক্টে বদ্ধ রাখতে চাই না, কিন্তু এটি হতে পারে যে আমরা আজকে জানতে চাই তোমার আত্মসাক্ষ্য। কিন্তু পাশাপাশি আমি দেখলাম যে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন বা কন্টেন্ট তৈরি করছেন, বিশেষ করে মূল ধারার যে কন্টেন্টের বাইরে খ্রিস্টীয় মূল্যবোধের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টের জায়গাতে তোমার একটা বড় অংশ আছে। আরাধনা, পডকাস্ট কিংবা অন্য মিউজিক জাতীয় কিছু বা অন্য কিছু হতে পারে, ট্রাভেলিং হতে পারে, কিন্তু এর মধ্যে তোমার ব্লগিংটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে আমাদেরকে। পাশাপাশি এটি আমাদেরকে উৎসাহ দেয় যে আমাদের ছেলেমেয়েরা, মানে যারা বিশ্বাসী, তারা চাইলে পারে, এটি খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে করতে পারে। এবং সেই গল্পটাই শুনবো তোমার কাছ থেকে এবং সেই বিষয়টা জানবো যে কীভাবে তুমি তোমার এই ব্লগিং এর ইন্টারেস্ট আসলো বা কীভাবে তুমি শুরু করলা। এবং আরেকটিবার তোমাকে ধন্যবাদ জানাই যে অনেক দিন ধরে চাচ্ছিলাম, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না, কিন্তু আজকে এই সুন্দর সুযোগ হয়েছে তোমার সাথে। শুরু করতে চাই এইভাবে যে তুমি কিভাবে আসলে এই ব্লগিং করাটা বা এই যে ভিডিও করা বা এইটাকে লোকজনের কাছে পৌঁছে দেওয়া, এটা কীভাবে আসলো, কীভাবে যদি একটু বলো সবাইকে। যদি বলি অনিল ব্লগস আসলে মূলত কীভাবে আসছি, আমি 2022 সালে, আমি আগে থেকে আসলে ছবি তুলতে, ভিডিও করতে পছন্দ করি। এবং যখনই দেখলাম 2022 সালে যখন কোন একটা মাতৃভাষা নিয়ে কথা হচ্ছিল, দিবস ছিল, তো তখন দেখলাম আমার দুইজন প্রথম ছিল, তারা মিখা ভাই এবং জসিও ভাই, এবং আমরা ভিডিও বানাচ্ছিলাম। হঠাৎ করে দেখি আমরা প্রথমে একটা ভিডিও বানাইলাম, তো আমরা মাতৃভাষা, যার মাতৃভাষা নিয়ে আমি ভিডিও করতেছি সবার কাছে। আচ্ছা আচ্ছা। তো ভিডিও করতে করতেই মূলত আমার ভিতরে যখন দেখলাম আমি এটা মোটামুটি এডিট করলাম, তাদের কাছে প্রথম তারা আমাকে শেখালো। এবং প্রথমে যখন শিখলাম, আমি যখন পোস্ট দিলাম, দেখলাম আসলে প্রথম যখন 1000 ভিউ হয়, আমি এত খুশি। প্রথম যেহেতু আমার ভিউ ছিল, এবং আসলে ওখান থেকেই দেখলাম আমি, তাহলে তো আমি ভিডিও করতে পারি। তখন একটা মাথায় আসলো, এবং তখন থেকেই মূলত আমার চিন্তা ভাবনা আসলো যে আমি ভিডিও তৈরি করতে পারি কিনা। আস্তে আস্তে শুরু করলাম, এবং প্রথমত তো এভাবেই আসলে ভালো মতো আমি কোয়ালিটিফুল মানে ভিডিও করতে পারি নাই। কিন্তু পরবর্তীতে দেখলাম আস্তে আস্তে আমি যখন ওই ভালো লাগার থেকেই মূলত শুরু, এবং আমি আস্তে আস্তে শুরু করি। ছোট একটা ফোন ছিল, বেশি ভালো ফোন ছিল না, ওই ছোট ফোন দিয়ে আমি মূলত ভিডিও করতাম, এবং বিভিন্ন জায়গায় আমি আসলে শুরু করছি। প্রথম ফানি টাইপে বলেন বা মানে মোটামুটি শুরু করতাম। তখন থেকেই শুরু করলাম, এবং পরবর্তী ওটা খুব মানে একটা আমার কাছেও একটা ভালোবাসার, একটা অনেক ব্লগ, এটা একটা অন্যরকম, মানে আমার ভালো লাগলো। তখন থেকেই শুরু হইলো যে আমি ভিডিও তখন থেকে বানানো শুরু করি। কিন্তু এই যে একটা মজার ছলে বা একটা জাস্ট হঠাৎ করে একটা আইডিয়া আসা এবং তারপরে শুরু করা, তারপরে করতে করতে তোমার মানে এই যে না, এটাকে আই ক্যান কন্টিনিউ দিস, এবং তখন এটা নিয়ে কখনো মনে হয়েছে যে না, আমার একটু প্রার্থনা করা দরকার বা ঈশ্বরের কাছে আসা দরকার যে প্রভু, এটা দ্বারা তুমি কি চাও বা তোমার কি ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা কোনো ভিশন তোমার
ছিল কিনা বা পরে আসছে কিনা বা পাইছো কিনা এরকম? হ্যাঁ দাদা, আসলে যখন দেখলাম, আমি যখন ভিডিও বানানোর পর দেখলাম আমার যখন ধীরে ধীরে যখন ফলোয়ার বাড়া শুরু করলো, হুম, হুম। তখন আমার ভিতরে অর্থাৎ আমি অবশ্যই আমি প্রার্থনা করছি এই অনিল ব্লগ পেছনে একটা গল্প অবশ্যই আছে। আমার একটা ভিতরে একটা গল্প আছে, যেটা হচ্ছে অনিল ব্লগস মধ্যে দিয়ে আমার খুব আকাঙ্ক্ষা যেন যারা অনধিকৃত আছে এবং এই ভিডিওর মাধ্যমে এবং পুরো বাংলাদেশ না সারা বিশ্বে যে মানুষ দেখতে পায়। কারণ আমার আকাঙ্ক্ষা আছে ভিডিও, আমি যদিও বা বিভিন্ন ট্রাভেলিং ব্লগ বলেন, বিভিন্ন ধরনের আমি ভিডিও বানাই, প্রতিবাদীমূলক ভিডিও বানাই, কিন্তু আমার লক্ষ্য এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে মানুষ যেন সচেতন হয় এবং মানুষ যেন শিখতে পারে এবং যেন এই মেসেজগুলোর মধ্যে দিয়ে যেন যীশু খ্রিস্টকে তারা যেন দেখতে পায়। ওয়াও! এবং হ্যাঁ, প্লিজ, এই প্লিজ। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি চেষ্টা করতেছি এবং কিছু কিছু সময় আমি পট দিই এবং অনেকে যখন আমি একটা ভিডিও বানালাম কিন্তু পট দিয়ে দিই, সেই পটটার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে এবং অনেকে কল দেয় যে শেষের পটটা কি। তখন আমার একটা সুযোগ থাকে তার সাথে সেই বাক্য একটা শেয়ার করা। আমার এরকম অনেক গল্প আছে যাদের সাথে আমি ভিডিও বানানোর পর আমি কিছু পট দিয়ে দিই, তো পটটার জন্যই আমাকে অনেকে কল দেয়, ভাই এই পটটা কিসের। তখন আমি এই এই পুস্তক সম্পর্কে আমি তাকে খুব ভালো ধারণা দিই এবং আমার লক্ষ্য এই ভিডিওর মাধ্যমে যেন অন্যদের কাছেও যেন আমরা শুধু যে বাক্য আমরা প্রচার করব, টেম্পলের দাঁড়িয়ে যে প্রচার করব এরকম না, যে আসলে এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন জাগতিক ভিডিওর মাধ্যমেও আমরা ঈশ্বরের বাক্য সরিয়ে দিতে পারি। তো আমার মূল লক্ষ্য যে ভবিষ্যতেও যেন আসলে এই ভিডিওর মাধ্যমে যেন ঈশ্বরকে তারা জানতে পারে। ওয়াও, ওয়াও! কিন্তু মানে এই যে বলছিলা যে যখন তুমি একটা কিছু দাও এবং একটু আগে বলছিলে যে মানে বিদ্রোহ বা এক ধরনের প্রোটেস্ট থাকে সেখানে বা এক ধরনের ভয়েস রেইজ করা আসলে যদি এভাবে বলি। আ এবং এটাকে একটু পলিটিক্যাল অ্যাঙ্গেল আসলে চলে আসে, তাই না? মানে আমি যেটা বুঝতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় থ্রেটস থাকে, অনেক সময় মানুষে উল্টাপাল্টাও বলে। মানে এই অভিজ্ঞতা তোমার আছে, আমার মনে হয় এটা একেবারে খুব স্বাভাবিক। কিন্তু এই জায়গাতে তুমি কিভাবে সেই বাক্যকে ফলো করো যে না ঈশ্বর বলছে? একটু আগে কথা হচ্ছিল শত্রুকে ভালোবাসার বিষয়। সো হাউ ইউ ম্যানেজ দ্যাট স্পেসিফিক মোমেন্ট? দাদা, আমার একটা ছোট একটা ভিডিও ছিল হ্যাঁ, যেটা প্রায় 3 মিলিয়ন উপরে ভিউ হয়েছিল, ওয়াও! 3.5 মিলিয়ন এরকম, আরও বেশি। তো ওখানে একটা ছোট ভিডিও ছিল, মেসেজ ছিল এরকম যে আমি আমি একজন বাংলাদেশ নাগরিক, আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, আমি গর্বিত একজন বাংলাদেশি। আমি এখনও বলি এই কথাটা, সব জায়গায় আমি বলি এবং শেষে বলে আমি একজন আদিবাসী। এবং ওই ভিডিওতে প্রায় 10,000 উপরে কমেন্ট আসছে, প্রায় 9,000-এর মধ্যেই প্রায় আমাকে গালাগালি গালিগালা অনেক ধরনের কথা। কিন্তু এই প্রেক্ষিতে আমার সবচেয়ে মেজাজ ঠান্ডা এবং অনেকেই যখন আমি আমার কমেন্টগুলো দেখি অনেকে বলে এখনই তাকে বকা দেওয়া শুরু করি। আমি রিল্যাক্স, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখন আমি কিভাবে নিজে আমি খুব আসলে খুশি যে মাথা ঠান্ডা থাকে সবসময়। আমার যদিও এত ধরনের, বিশ্বাস করবেন না, ভিডিওতে যদি আপনি কমেন্টগুলো দেখেন এত ধরনের বাজে আমি কমেন্ট, বুঝতে পারি, কিন্তু আমি আমি দেখেছি। আমার কেমন যেন ঈশ্বরের সেই চরিত্র, যিশুর চরিত্র আমি বহন করি এবং তাদেরকে শত্রুকে নিজের মতো ভালোবাসা। ওয়াও! ওয়াও! নিজেকে যেরকম ভালোবাসি অপরকে ভালোবাসা। হ্যাঁ। তো আমার ভিডিওগুলোতে অনেক ধরনের এরকম আসতে পারে, আসে। কিন্তু আমি এটা ফলো করি। আমি নিজেকে যেরকম ভালোবাসি আমার প্রতিবেশীকে আমি নিজের মতো ভালোবাসবো। এবং এই যে কনটেন্ট যখন তৈরি করছো বলছো প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা এবং তোমার ভিডিওতে প্রেমের বিষয় থাকে আমি দেখছি অনেক সময় যে এই যে সহানুভূতিশীল হওয়া। বাক্যের আরেকটু গভীর থেকে যদি আলোচনা করতে চাই যে তোমার প্রতিবেশী কে? না সেই উদাহরণ যদি টেনে আনি এটা নিয়ে আলোচনায় শুরু করি যে আ এই যে ভালোবাসাটাকে শেয়ার করা অন্য যেকোনো মানে বিশ্বাসীর লোকের সাথে এবং তোমার যে একটা হিউমার, এই হিউমারটাকে কাজে লাগিয়ে আ যে তুমি যেভাবে আগাও, এই ক্ষেত্রে তুমি কিভাবে মানে সবসময় মেইনটেইন করো? কারণ বলছি কি, মানে প্রশ্নটা এইভাবে আসতে মানে তৈরি করতে পারি যে, কারণ যখন তুমি একটা জাগতিক বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করছো, তখন সেখানে ঈশ্বরীয় মনোভাব, নীতিমালা এবং খ্রিস্টীয় চরিত্রর যে নীতিমালা, সেটাকে রাখা অনেক সময় ডিফিকাল্ট হয়। কিন্তু হাউ ইউ ম্যানেজ ওই খ্রিস্টীয় পরিমণ্ডলটাকে, নীতিটাকে তুমি ঠিক রাখছো তোমার ব্লগে? কিভাবে করো এটাকে? দাদা, আসলে যদি বলি, আ মূলত আমি একজন আমি একজন খ্রিস্টিয়ান এবং আমি সবসময় চেষ্টা করি আমার খ্রিস্তকে আমি ধারণ করা। হু, হু। যদি আমি একজন খ্রিস্তকে ভালোবাসি এবং খ্রিস্তকে ধারণ করি আমার হৃদয়ে বা হুম, আমার জীবনে, তাই আমার মতে এই ধরনের যত সমস্যা আসলেও
আমার সবসময় একটা ভিতরে যেহেতু আমার মধ্যে বাক্য থাকে, প্রার্থনা হুম, থাকে, ঈশ্বরের চরিত্র থাকে। তা আমার প্রেক্ষিতে আমি যেটা কাজ করি, অনেক ধরনের এরকম আসে। তারপর এইটাকে আমি মোকাবেলা করতে পারি একমাত্র তার আশীর্বাদে, তার অনুগ্রহে। অনুগ্রহে। ওয়াও, ওয়াও, ওয়াও! এবং তুমি ভালোই করতেছো। আমার মনে হয় যে বাংলাদেশে তোমাকে দেখে অনেকে আমি রিসেন্টলি পাগলা সবার ব্লগ দেখতেছিলাম। কেউ একজন দিছেন এটা। একটু হাসতেছি সরি। বাট ইট ওয়াজ রিয়েলি, রিয়েলি নাইস টু সি যে যেটা আমার বিশ্বাসকে প্রকাশ করছে এবং যদিও বা ওখানে অনেক ফানি বিষয় থাকবে, এলিমেন্টস থাকবে কিন্তু কোথাও না কোথাও আ এটা মনে হয় যেন তুমি একটা শিক্ষার জায়গা তৈরি হচ্ছ কিনা যে আ কিভাবে ওকে আমরা ক্যামেরা দিয়ে শুট করছি, ওকে আমরা অডিও রেকর্ডিং করছি কিন্তু কিভাবে এটাকে ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করা যায়। সেই জায়গাতে আমি দেখলাম যে তোমার একটা বড় ভূমিকা আছে এবং আ তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমরা তো তোমার আত্মসাক্ষ্য শুনবো অবশ্যই আরো ভালো করে শুনবো। কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো অভিজ্ঞতা আছে কিনা যখন তুমি এটা করছো তখন আ কারো কোনো কর্মকাণ্ড বা কমেন্টস বা কারো কোনো আ জিজ্ঞেস করা তোমাকে যে, "দাদা এটা কিভাবে করে?" তখন তোমাকে এটা উৎসাহ দেয় যে, "না, I can do it more আমার আরো করা উচিত।" এরকম কোনো ঘটনা আছে কিনা তোমার জীবনে? যে অন্যকে উৎসাহ দিচ্ছে তোমার ভিডিও? হ্যাঁ, দাদা, মানে আমার যে ভিডিওগুলোতে আমি দেখলাম, প্রায় অনেক সময় কমেন্ট করে যে হুম, এই ধরনের ভিডিও দেখতে চাই বা এই ধরনের চাই। যখন দেখলাম অনেকে নিরুৎসাহিত হওয়ার পরে অনেকে বলে যে, "দাদা, আপনার এই ভিডিওর মাধ্যমে" হুম, আমি একটা এরকম ঘটনা মনে আছে। আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। সে খুব ডিপ্রেশনে ছিল এবং খুব হতাশার মধ্যে ছিল। যখন আমি ভিডিও করার সাথে, সাথে সেকেন্ডের মধ্যে কিন্তু সেই ভিডিও টাচ করলো এবং পরবর্তীতে সে আমাকে কমেন্ট করলো এবং মেসেঞ্জারেও নক করলো যে, "দাদা, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি নিজেকে আরো শক্তি পাচ্ছি।" আমি একটা মনে হয় হুম। একটা বাক্য যিশুর ভালোবাসার কথা বলতেছিলাম যে, আমরা একে অপরকে ভালোবাসা, একে অপরকে সম্মান করা, এই বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু ছেলেটা হৃদয়ে একটা হুম, নিজের প্রতি ভালোবাসা ঈশ্বরের সাথে এটা হুম। কানেক্ট করতে পারলো। জি। ওয়াও! ওয়াও! এটা আশীর্বাদ। কি মনে করো যে যখন এটা আমাদের হয় আমিও দেখছি যে একই রকম ঘটনা আছে আমার জীবনেও যে যখন একটা কথা অন্যকে উৎসাহ দেয়। আ কিন্তু হুম, তুমি বলছিলা যে এখন মাস্টার্স পড়ছো এবং ডিআইইউতে পড়ছো এখন এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছো এবং সেখানে পড়াশোনার এই পথের কথা আমরা স্টুডিওর আগে কথা বলছিলাম এবং সেই জায়গায় তোমার একটা বড় সাক্ষ্য আছে এবং মনে করি হুম, এটা অনেককে এনকারেজ করতে পারে। ব্লগিং এর আগে তো তুমি কখনো পড়াশোনার বাইরে কিছু চিন্তা করো নাই, অবশ্যই না। হুম, আর ব্লগিং তো একটা অ্যাডিশনাল জিনিস যুক্ত হয়েছে এবং তারপরে এখন তোমাকে অনেকে চেনে। আ খ্রিস্টান সমাজে তো সবাই মোটামুটি চেনে আমি মনে করি এবং কিন্তু এই যে পড়াশোনার যে ঘটনাটা তুমি বলছিলা, যে কোন জায়গা থেকে তুমি কোন ডিপ্রেশন থেকে উঠে আসতেছো, সেই জায়গাটা একটু যদি শেয়ার করো যে কিভাবে তোমার এই জার্নিটা শুরু হলো তোমার জীবনের? যদি আসলে এই ভার্সিটি বা পেছনে যদি গল্প বলি, আমি যখন আপনি এই কথাটা তুলতেছিলেন, আমার ভিতরে একটা আ ভিতরে আবেগ বলেন, ভিতরে একটা অনুভূতি আমার আসতেছিল। কারণ আমার জীবনে ব্যর্থতা যদি বলি, আপনারা জানেন যে একটা রিসেন্টলি কিছুদিন আগেই কিন্তু একটা মুভি বাইর হইছিল। আ 12 ফেল মনে হয়, একটা 12 12 ফেল। ফেল, হ্যাঁ। হুম, সে কিন্তু একবার ফেল করছে। হুম। কিন্তু আমার জীবনের ক্ষেত্রে আমি ইন্টারে ২ বার ফেল করছি। হ্যাঁ, ইন্টারে ২ বার ফেল করা আসলে বাংলাদেশে খুব কম মানে এবং 12 অনেকেই গ্রেডে তুমি ২ বলতেও বার ফেল লজ্জা পায়। করছো? অনেকে হ্যাঁ। বলতেই লজ্জা পায়, আসলে স্বীকার করে না। কিন্তু আমি গর্ব করে বলতেছি যে আমি ইন্টার ২ বার ফেল করছি। ১২ ক্লাসে আমি ২ বার ফেল করছি। এই ঘটনা বলার আগে আমি যদি শেয়ার করি, আমি একইভাবে আগেও ফেল ছিল আমার জীবনে। যখন আমি প্রাইমারি লেভেলে ছিলাম, যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম। মানে এখনো মনে পড়ে, আমার ভিতরে একটা হুম, কান্নার ভাব আসে। যখন আ আমি প্রায় ১৩ টা ১৪ টা স্কুল পরিবর্তন করছি। অনেকে প্রশ্ন করত যে, "তোমার বাবা কি সরকারি চাকরি করত কিনা?" কিন্তু আমার বাবা সাধারণ একজন কৃষক হুম, এবং জুম চাষ করে। কিন্তু আমি ১ম এ গ্রামে পড়ি। গ্রাম থেকে বান্দরবনে আসি। বান্দরবনের মধ্যে আবার ৩-৪ টা স্কুল পরিবর্তন হয় আমার। হুম, এবং তারপরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর যেহেতু আমি বৌদ্ধ মন্দির একটা জায়গায় ছিলাম, একটা বৌদ্ধ মন্দিরে পড়তাম। সেখানেও শেষ পর্যন্ত আমি সেখানে শেষ করতে পারি নাই। তখন আমি চলে গেছিলাম গ্রামে, আবার ব্যাক করি। তখন ঢাকা থেকে যেহেতু গেছি গ্রামে, আ অনেকে আমাকে
নিরুৎসাহ করলো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি কি করতেছো। শেষ পর্যন্ত আমি সেই সাধারণ মানুষের মতো আমি জুম চাষের মতো কাজ করি এবং তাদের মতো সেই বহন করি। এই যে যেটা আপনারা জানেন, আমাদের পার্বত্য অঞ্চলে যারা আমাদের আদিবাসী ত্রিপুরা এবং মারমা অনেকে আমরা সেই থ্রুং দিয়ে আমরা আসলে বহন করি এবং এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট তারা কাজ করে গ্রামে গেলে। তো আমি সেই পথটা বেছে নিই, কাজ করি এবং একটা প্রাইমারি স্কুল ছিল, সেখানে পড়াইতাম। তো এক পর্যায়ে মনে আসলো না আমি আবার শুরু করি লেখাপড়া। আমি অনেকে নিরুৎসাহিত করতেছিল। পরে একটা রোমা জুনিয়র হাই স্কুল নামে একটা ছিল, সেখানে কোনো ছেলে পাস করতো না, ক্লাস 8 অষ্টম শ্রেণী পাস করতো না। এটা মানে 2010-11 এরকম সালের দিকে ওই স্কুল থেকে কেউ পাস করতো না, কিন্তু আমি সেখানে ভর্তি হওয়ার জন্য যাই। আমাকে অনেকে থুতু দেওয়ার মতো আমাকে নিরুৎসাহিত বলেন, আমাকে গালিগালা বলেন, এই যে দেখো ঢাকা থেকে আসছে সেই রুমা জুনিয়রে ভর্তি হবে। রুমা তো জুনিয়র তো এক দুর্গম এলাকা। আমাকে অনেকেই আমাকে লজ্জা দিচ্ছিল, অনেকে থুতু দিচ্ছিল। শেষ পর্যন্ত আমি অনেক কষ্ট পাইছিলাম হৃদয়ে যে আবার কীভাবে শুরু করি। আমি ইন্টারভিউ দিলাম, বিশ্বাস করবেন কিনা ঈশ্বরের আশীর্বাদে সেখানে আমি 3.64 পেয়ে আমি প্রথম পাস করি সেই রোমা জুনিয়র হাই স্কুল থেকে, এবং সেটা ছিল অষ্টম শ্রেণী। এবং পরপরই আমি একটা রোমা উপজাতি আবাসিক উচ্চ বিদ্যালয়ের নামে একটা স্থানে, সেখানে আমি ইন্টারভিউ দিই, বিনা বেতনে 9-10 পড়ার সুযোগ পাই। এটাই ঈশ্বরের আশীর্বাদ ছিল। নিজে নিজে আমি চেষ্টা করছি, নিজে নিজে অ্যাপ্লাই করছি, সেখানে ঈশ্বরের অনুগ্রহে আমি সেখানে চান্স পাই এবং সেখানে 9-10 পাস করি। পাস করার পর কলেজ, যে কলেজে এই গল্পটা এখানেই শুরু, যে আমার জীবনে এই কলেজটাই হচ্ছে আমার আসলে এলোমেলো হয়ে যায়। আমাকে দিক নির্দেশনা দেওয়ার মতো লোক ছিল না, এবং কোন কলেজে পড়বো এটাও আমাকে, কারণ আমাদের গ্রামের শিক্ষিত ছিল না। এবং শেষ পর্যন্ত আমি কক্সবাজারের কলেজ বেছে নিই, যেহেতু আমাদের 5টা কলেজ সিলেকশন করার কথা ছিল, তা আমার সেই কক্সবাজার কলেজ আসে। কিন্তু এখানে আশ্চর্য বিষয় এটাই যে আমি যখন দেখলাম আমি কলেজ পড়তে পড়তে আমার জার্নি ছিল খুব ভালো ছিল মোটামুটি, যেহেতু আমার মা বাবারা আমাকে সেভাবে অর্থনৈতিকভাবে আমাকে সাহায্য করতে পারতো না, কিন্তু আমি চেষ্টা করতাম টিউশনি করানো বা বিভিন্নভাবে আমি চেষ্টা করছি পড়ার মতো, বাবারও সাহায্য করতো। এবং শেষ পর্যন্ত এসএসসিটা আপনারা সবাই জানেন যে এসএসসি আসলে আমাদের একটা ফাইনাল টেস্ট থাকে, সেখানে আমি 700 জনের মধ্যে 6 জন পাস করি। 700 জনের মধ্যে 6 জন পাসের মধ্যে আমার ছিল 3 নাম্বার ফাইনাল টেস্টে পরীক্ষায়। তারপর যখন আমি ফাইনাল পরীক্ষা দিলাম, আমার 2টা সাবজেক্ট ফেল আসে। তখন ছিল আসলে আমি একটা কাজ করতাম, বাসে যখন ছিলাম সেই দিন রেজাল্ট দেওয়ার কথা ছিল, আমি তখন বাসের মধ্যে ছিলাম, চলন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে আমার ভাই একজন ছিল, সে বললো আজকে তো রেজাল্ট বাড়িয়েছে, তুমি রেজাল্ট দেখবা না? তো রেজাল্ট যখন দেখলাম, দেখি তো আমার ফেল আসছে। তখন আমার হৃদয়ে আমি মন চাই সেই বাস থেকে লাফ দিয়ে মরে যাই। মনে হচ্ছে আমি যেখানে চিনতাম সেই জায়গাতে মানে আমি আর চিনতেছি না, মানে এত ডিপ্রেশনে পড়ে গেছি, আমি কান্না করতেছি, প্রায় 1 সপ্তাহ ধরে আমি কান্না করতেছি। কি করব কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না, এত কান্না করতেছে। আমার বন্ধুরা, আমি যেখানে 700 জনের মধ্যে 6 জন অল সাবজেক্ট পাস করছি, সেখানে ফাইনালে গিয়ে আমি ফেল করছি, কোনো দিন আশাও করি নাই। কিন্তু আমি এত 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 কান্না করছি, ডিপ্রেশনে পড়ে গেছি, মনের মানে আর কোনো আশা নাই। আমি এখনও যদি আমি চিন্তা করি, আমার এখনও আসলে কান্না আসে যে আমি কিভাবে ব্যর্থ হইলাম, কিভাবে ইন্টারভিউ ফেল করলাম। কিন্তু পরবর্তীতে আবার হয়তো যেহেতু 1 সপ্তাহ 2 সপ্তাহ যায়, এরকম যায়, চিন্তা করলাম পরের বছর আবার হয়তো ভালোভাবে পরীক্ষা দিব, এভাবে চিন্তা নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম, আবার পরীক্ষা ভালো দিব। কিন্তু আবারও সে একই গল্প, পরের বছর আবার চেষ্টা করলাম, আবার ফেল আসে। আমি তখন তো একেবারে মরে যাওয়ার মতো, আর কোনো আশা নেই। আমার বন্ধুরা সবাই ভার্সিটি ট্রাই করে ফেলতেছে, অনেকে দেশের বাইরে চলে যেতেছে, সেখানে আমি কি করব? আমি নিজেকে আর কোনোভাবে আশা খুঁজে পাচ্ছিলাম না, এবং মরে যাওয়ার মতো কোনোরকম। ওই 2 সাবজেক্টের পরীক্ষা দিয়ে তুমি 2 সাবজেক্টই ফেল মানে 1 সাবজেক্ট আবার পাস করছে, 1 সাবজেক্ট ফেল আসছে। কোনোরকমভাবে 1 সাবজেক্ট পাস আসছে, কিন্তু আরেক সাবজেক্ট আবার ফেল আসছে। সেটাও কোনোভাবে আমার আসলে প্রত্যাশা ছিল না। কিন্তু আমি শেষ পর্যন্ত এত কান্না করছি, প্রায় কাউকে মুখ দেখাতে পারতেছি না, এবং এত ডিপ্রেশনে পড়ে গেছি। আমি একা থাকা শুরু করি, এবং মনে হয় রুমে একা তালা বন্ধ করে একাই থাকি, এরকম বেশিরভাগ সময় গেছে। কিন্তু পরের বার আবার চেষ্টা করি, পাস করি, এবং
এখন বর্তমানে আমি অনার্স মাস্টার্স শেষ করছি। ওয়াও! কিন্তু আমি এটাই বলতে চাই যে প্রায় আমার এখন মাস্টার্স শেষ, অনার্স শেষ। হুম, হুম। কিন্তু এখানে একটা গল্প যে আমার অনার্স মাস্টার্স জীবনে ঈশ্বর কিভাবে নিয়ে আসছে। এটা ঈশ্বরের অনেক অনুগ্রহ, অনেক বড় গল্প আমার জীবনে। যে অনেক সময় আমার অনার্স যে পড়াশোনা করছি, হুম, হুম, হুম। কিছু, কিছু সময় আমি সকাল ৬টায় বের হইতাম। সাভার থেকে যেহেতু নতুন বাজার আমার ভার্সিটি, অনেক সময় আমি ওহহো! সারাদিন খাইতাম না। আমি যেহেতু আমার এরকম টাকা পয়সা ছিল না, অনেক সময় ৬টায় বের হইতো, ক্লাস করতাম। আমি রাত ৮টা, ৯:৩০, ১০টায় পৌঁছাইতাম। তখন ভাত খাওয়ার সময় অনেক সময় হাত কাঁপতো আমার। হুম, মানে এরকম ছিল। আ অ শেষ পর্যন্ত আমি এরকম অনেক কষ্ট করছি। অনেক সময় ট্রান্সপোর্ট ছিল না আমার। কিন্তু হুম। ঈশ্বরের এত অনুগ্রহ, এই পড়ার পেছনে অনেক গল্প, অনেক অবদান আছে যারা আমার পেছনে সাহায্য করছে। এবং এই অনার্স মাস্টার্স জীবনে আসলে যে আমি তাই উৎসাহ দিতে চাই, যা মানে উৎসমূলক কথা বলতে যে যারা হুম, ফেইল করতেছে। হুম। আমি একটা বই লিখছি Failure is the key to success. আমি একটা বই লিখছি। এটা হচ্ছে 'প্রত্যাখ্যান শেষ শব্দ না।' হুম। এটা সবার জন্য বই উন্মুক্ত। লিখছো? একটা বই লিখতেছি। ওয়াও! এটা হালেলুয়া! হচ্ছে প্লিজ আমাদের এই স্টুডিওতে পাঠাও যেন এটা আমরা হচ্ছে 'প্রত্যাখ্যান শেষ শব্দ না।' প্রত্যাখ্যান শেষ শব্দ না। শব্দ না। অনেক সময় ওয়াও! আমরা মনে করি প্রত্যাখ্যান হলেই যে জীবন শেষ। আমার জীবনে একটা গল্প যেটা আমি ইন্টারে ২ বার ফেল করার পরেও আমি এখন মাস্টার্স শেষ করছি। আমাদের এই পডকাস্টের আসলে পডকাস্ট উইথ অনিল ব্লগ না দিয়ে 12 ফেল 2 টাইমস দিলে মনে হয় আরো ভালো হবে। এবং এটা আসলে খুব ইন্টারেস্টিং যে কিভাবে ২ বার ফেল করার পরেও তুমি উঠে দাঁড়াইলা এবং কিভাবে ঈশ্বর তোমাকে এই যে আজকে মাস্টার্সের ফাইনাল এক্সাম মনে হয় আরেকটা ভাইবা আছে বাকি। কিন্তু হুম। আসলে অদ্ভুত মানে তোমার কাছে মনে হয় না ঈশ্বরের অনুগ্রহটা একেবারে আমাদের জীবনে অত্যন্ত অদ্ভুত। আমরা হয়তো অনেক সময় বুঝতেও পারি না যে কিভাবে তিনি উঠায় নিয়ে আসবেন। কিন্তু অনিল এটা খুব জানতে ইচ্ছা করতেছে তোমার কাছে যে ফেল করেছো ২ বার, ৩য় বারে পরীক্ষা দেবা। দাঁড়ানোর সাহসটা পাইলা কিভাবে? কলমটা ধরার সাহস ওই সময় কি কাজ করছে যে আমি না করব, I will do it? মানে what দাদা আমার exactly happened? আমার এরকম আসছিল যে কারণ সাধারণত ২ বার ফেল করার পরে মানুষ অনেকে চেষ্টা করে না আর। হুম। মানে সব আশা মনে হচ্ছে হ্যাঁ, আশা হারিয়ে ফেলি আমরা। হ্যাঁ, হ্যাঁ। না আর করব না। হয়তো ফেল করছি এমন আর পরের বছর ফেল করব। এরকম হুম, আশা করে। হুম, কিন্তু আমি যখন ২ বার ফেল করি, আমার আশা ছিল যে পাস করব। আমার অনেক স্বপ্ন, হুম। বড় স্বপ্ন আমার। যদিও আমি দুর্গম এলাকার ছেলে, যদিও আমি সেই তখন তো এই ব্লগিং এর ব্যাপারটা ব্লগিং করেই ছিল না। ব্লগে ছিল। ব্লগিং ছিল না, কোনো চিন্তাই ছিল না। হ্যাঁ। কিন্তু যে এখান থেকে উঠে আসা গল্প এটাই যে প্রথমত আসলে ঈশ্বরকে আমি কেন ছোটবেলায় তো ঈশ্বরকে অনেক ভালোবাসি। হুম, আমার সে যিশুকে অনেক ভালোবাসি। কারণ ছোটবেলা থেকে আমি আসলে বাক্য প্রচার করতাম বেশিরভাগ সময় এবং তার থেকে মূলত আমি আসলে একটু জানি না এখানে যদি জাগতিকভাবে চিন্তা করেন, আমি যদি হুম, ঈশ্বরের সাথে যুক্ত না থাকতাম, মনে হয় ইন্টার তো দূরের কথা, ভার্সিটি তো দূরের কথা, হুম। মানে আমি এত দূর আসতে পারতাম না। ওয়াও! ছোটবেলাতে যদি আমি ঈশ্বরকে ভালোবাসি, বেশি করে ভালোবাসি, হুম, প্রার্থনাশীল আমার জীবনে যেহেতু আছে, মনে হয় এইজন্য আমাকে এই ব্যর্থতাও আমাকে আসলে ধরে রাখতে পারে নাই। হুম। এবং যেটা আপনি বলতেছিলেন, কিভাবে আমি ২ বার ফেল করার পরও কিভাবে একটা আশা খুঁজে পাইছি নিজেকে। যখন আমি দেখলাম আশেপাশে যখন বেশিরভাগ সময় আসলে আমি পরিচয় দিই আমি ২ বার ফেল। সাধারণত মানুষ এরকম পরিচয় হ্যাঁ, লজ্জা পায় লজ্জা অনেকে পায়। অনেকে হ্যাঁ। একবার ফেল করলে সচরাচর বলে ঠিক, না ঠিক, মানুষ। ঠিক, ঠিক, ঠিক। কিন্তু আমি গর্ব করে বলতাম আমি ২ বার ফেল। এই ২ বার ফেল বলার কারণেও আমার অনেক সাক্ষ্য আছে আরো। হুম, যেটা এটার বলার আগে যেটা আপনি বলতে চাই যেটা যে আপনি কথা বলতেছিলেন। হুম, আমি মনে করলাম আমি পারবো। হুম, আমি এবার পরীক্ষা পাস করব হুম। এবং আরেকবার চেষ্টা করে দেখি। যেহেতু আমার সাথে তো ঈশ্বর আছে। ইয়েস, এই ২ ইয়েস। বার ফেল আমেন। করার কারণে ঈশ্বর একটা মঙ্গলময় বা ঈশ্বর একটা কোন একটা কারণ আছে। সে প্রত্যাখ্যান পেছনে বা ফেইল এর পেছনে ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে। তা হুম। আমি এখন বুঝতে পারি। ওয়াও! অনিল এইটা শুনতে, শুনতে এত এনকারেজ হইলাম কারণ কি আ যখন আমরা মিনিস্ট্রি কাজ করছি বা যখন আ অনেক বিষয়ে কাজ করে আগাইতে চাই এবং সেখানে ধরো ডিসাইপলিং এর ক্ষেত্রে যখন ফেইলিউর আসে বা কাজ হয় না তখন খুব আ ডিসকারেজ মনে হয় এবং ছেড়ে দিতে ইচ্ছা করে যে এগুলা করে কি লাভ হবে? এগুলা আমার জীবন অন্য কাজ করে বিশেষ করে যারা আমরা মানে ফুল টাইম মিনিস্ট্রিতে আসছি মানে ভালো কাজের জায়গাকে ছেড়ে, তাদের জন্য এটা কিন্তু একটা বড় ডিফিকাল্ট জায়গা যে
যখন কাজের অনুযায়ী ফল বা এনকারেজমেন্ট থাকে না তখন, বা ফেইলার থাকে, তখন আসলে মানে একটা অন্যরকম ইয়ে থাকে। কিন্তু তোমার এটা খুব এনকারেজ করলো যে, এবং আমি মনে করি যারা শুনতেছে তাদেরকেও অনেক এনকারেজ করবে, কারণ অনেকে সুইসাইডও করে। দাদা এরকম একটা ঘটনা আছে আমার। হ্যাঁ, প্লিজ। আমি এটাই বলতেছিলাম দাদা, আমার যে আমি ২ বার ফেল করছি। কেন আমি গর্ব, আসলে লজ্জা পাওয়া উচিত। একজন শিক্ষার্থী হিসেবে ২ বার যে ফেল করে সে কিন্তু লজ্জার হওয়া উচিত। এবং আমি লজ্জাও পাইছি এবং ভয়েও ছিলাম এবং আতঙ্কের মধ্যে ছিলাম। আমিও সুইসাইড করার চিন্তা করছি। মরে যাবো চিন্তা করছিলাম। আর আমি তো আশা খুঁজে পাচ্ছিলাম না। কারণ এত কষ্ট করে পড়াশোনা করলাম দুর্গম এলাকা থেকে। কিন্তু ঈশ্বর এখানে একটা পরিকল্পনা, আমি মনে করি এখন আমি ক্লিয়ার যে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে ২ বার ফেল করার পর, যেটা আপনি বলতেছিলেন যে এটা সাক্ষ্য। আ এটা সম্ভবত ২০০০, আমি ফেল করার পর, পাস করার পর প্রায় আ পা ১৭ কি না ১৯ কি ২০ সালের দিকে সম্ভবত একটা মেয়ে আমাদের গ্রামে সে পরীক্ষায় ফেল করে। পরীক্ষা ফেল করার পর সে যখন শোনার সাথে, সাথে পরীক্ষা ফেল, সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর পাড়াবাসী সবাই মিলে তাকে কলসি দিয়ে পানি ঢাললো, অনেকবার চেষ্টা করলো, কোনোরকম জ্ঞান ফিরল এবং সে শেষ পর্যন্ত সেই মেয়েটি প্রায় সপ্তাহখানেক ধরে কোনো খাবার-দাবার খাচ্ছে না। কোনো খাওয়া-দাওয়া নাই এবং নিজে একা, একা বদ্ধ করে সে থাকতে পছন্দ করত। এখন তার মা-বাবারও খুব টেনশন হইলো কি করবে না করবে। শেষ পর্যন্ত আমাকে বলল, "অনিল, আমার মেয়ে তো এরকম অবস্থা। তো একটু আসো তো, একটু কথা বলো।" তো আমি গেলাম এবং তার সাথে আমি দেখলাম তার আমি কথা বলতেছি। আমার ফেল সম্পর্কে যে আমি তাকে কথা বলি, "তুমি তো ১ বার ফেল করছো। আমি ২ বার ফেল করছি। আমি যদি ২ বার ফেল করার পর দাঁড়াতে পারি, তুমি কি দাঁড়াতে পারো না?" আমি যখন তার সাথে কথা বলতেছিলাম, তখন আমি তখন চিন্তা আসছিল, ঈশ্বর তাহলে এইজন্য এটা তুমি আত্মসাক্ষ্য আমার এইজন্য তুমি জীবনে আমাকে যেন ২ বার অন্য ফেল করাইছো ওয়াও! যেন আমি উঠাইতে পারি। রাইট, 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 তখন রাইট। ওই মেয়েটি, অ্যান্ড দেন ইউ আন্ডারস্টুড হার ফিলিং অলসো। তুমি তো তার হৃদয়ের কি চলতেছিল এটা আরো ভালো আমি ভালো বুঝতেছিলে। বুঝতে পারতেছি। হ্যাঁ, তার লজ্জা তার এবং গ্রামের ভয়, তার সাথে, সাথে গ্রামে তো আরো বেশি এগুলো হ্যাঁ, চলমান থাকে। অবশ্যই, অবশ্যই। এই অমুক মেয়ে তো ফেল করতেছে। বাবার লজ্জা, এত পরিবারের পড়াশোনা লজ্জা। করলো। হ্যাঁ, হ্যাঁ। তো ওই মেয়েটি, ঘটনা হচ্ছে এরকম। তো আমি যখন তার সাথে কথা বলতেছি, হুম, হুম। সঙ্গে, সঙ্গে তার হৃদয়ে একটা পরিবর্তন আসলো। তা আমি বললাম, "এখনই খাবার নিয়ে এসো।" খাবার খাওয়াইলাম। সেই মেয়েটি এখন অনার্স করতেছে। ওয়াও! সে মেয়েটি যদি তখন মারা যেত, সুইসাইড করত, হুম, 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 হুম। মানে ঠিক, ঠিক, ঠিক। আমি তখন ক্লিয়ারলি ঈশ্বরের কাছে বুঝতে পারি, ঈশ্বর যে আমার ফেল করার পেছনে তোমার একটা গল্প বা একটা ওয়াও, ওয়াও, উদ্দেশ্য আছে। ওয়াও! সো মানে এইটা আসলে আশ্চর্য। মানে কারণ কি, অনেক সময় আমরা মনে করি কি যে আ এই জিনিসটা আমার জীবনে কেন ঘটলো? বা আমি তো অনেক ভালো করতেছিলাম। আমি তো চার্চে আসতেছিলাম। আমি তো ভালো, ভালো কিছু করছি। কিন্তু প্রভু কেন আমার মায়ের চাকরি চলে গেল? কেন আমার ভাই এই অসুস্থতা পড়লো? কেন আমি আর আমার এই অবস্থা হলো? হুম, কিন্তু তোমার এই গল্পটা আসলে গল্প না, তোমার এই আত্মসাক্ষ্যটা আমার মনে হয় অনেককে রিমাইন্ড করাই দেবে যে ঈশ্বর শেষ হাসিটা আমাদেরকে হাসাবেন, এবং তিনি অনুগ্রহ রাখছেন। যদি আমরা বিশ্বস্ত থাকি এবং চেষ্টা করি, অফকোর্স তিনি আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রাখছেন। এবং অনিল, তোমাকে আরেকটিবার অনেক অসংখ্য ধন্যবাদ যে তুমি যে ভ্লগিংটা করছো। আসলে এটা আমি তুমি করে বলতেছি, সরি, বিকজ জি দাদা। আমাদের সম্পর্ক ওরকমই। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে এত ভালগার অবস্থা মানে পৃথিবীর বা বিভিন্ন কন্টেন্টের, সেই জায়গাতে তোমার একটা সুস্থ বিনোদন দেওয়ার যে একটা প্রচেষ্টা আছে, এবং ফানি মানে অনেক হিউমার আছে ওখানে, অনেক ফানি এলিমেন্টস আছে, বাট স্টিল দেয়ার ইজ সামথিং দ্যাট জয়ফুল লাগে। এবং তোমার ভ্লগ দেখলে আমার খুব আনন্দ চলে আসে, একটু হাসি চলে আসে, একটু মজা লাগে, কিন্তু ওইটা একটা পজিটিভ ভাইব আনে। এই জন্য তোমাকে খুব অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই সাথে একটা প্রশ্ন আমার আছে যে কিভাবে তুমি এই সমাজেও, কারণ সবাই ফেমাস হতে চায়, আমি জানি তুমি যদি মানে একটু টেকনিক্যাল ভ্লগ বানাও, তুমি মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স তোমার ফলোয়ার থাকবে, এটা শিওর। কিন্তু সেই জায়গাতে তুমি কিভাবে এটা লক্ষ্য রাখো যে না, আমি আই উইল নট প্রডিউস সামথিং যেটা ঈশ্বরকে গৌরব দেয় না? সেই টেম্পটেশনটা তুমি কিভাবে ধরে রাখো? যদি একটু শেয়ার করো আমাদের সাথে। দাদা ১ম থেকে যেটা বলছিলাম যে অনেক ব্লগস করার পেছনে কিন্তু আমার গল্প আছে। হুম, তো আমি উৎসাহিত করতে চাই যারা ভিডিও নিয়ে কাজ করতেছে এবং
আসলে মূলত আমরা যদি ফেমাস হইতে চাই, হুম। ফেমাসের তো আসলে বড় বিষয় না, কিন্তু ভালো লাগার হৃদয়ে একটা বিষয় আছে। আমি কি এই কাজ করে কি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কিনা, বা আমি কি আসলেই এই কাজ করে কি আমি ভালোবাসি কিনা। প্রথমত দাদা আসলে ভালোবাসা আসতে হবে, যে কাজ করি না কেন এই কাজের প্রতি আমার টান আছে কিনা। আমি কারণ খাই না খাই আমি কিন্তু ভিডিও করতে অনেক পছন্দ করি, এবং ভিডিও করলে আমার মনটা ভালো লাগে। যখন আমি ব্লগ বানাই তখন যদি মন খারাপও থাকে, যখন আমি ভিডিও বানাই তো আমার ভিতর থেকে একটা আনন্দ সৃষ্টি হয়। এই আনন্দটা আমাকে আরও বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। এবং তাই আমি উৎসাহিত করব যারা এইসব ভিডিও বা চিন্তা ভাবনা করতেছে, যদি আমরা বলি যে এই ভিডিও করার পেছনে, ভিডিও করার বা ব্লগ করার বা কন্টেন্ট বানানো, তার আগে প্রথমে আসলে নিজের প্রতি একটা ভালো লাগার বিষয়টা আনতে হবে। ওয়াও! আমি এটা করতে চাই কিনা, বা আমি কি ঠিক, এটা ঠিক। করব কিনা, এটার এরকম। জন্য হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে কন্টিনিউয়াসলি করা। মানে প্রতিনিয়ত করা। এবং তোমার এটা আমি দেখলাম যে খুব ভালো মানে ভিউর কথা বলছি না, ভিউশিপ এর কথা অবশ্যই বলছি না। কিন্তু একটা ভালো রিচ আছে তোমার। যে যেখানে তুমি পৌঁছে যেতে পারো, যে জায়গাটাতে হয়তো আমরা কেউ যাইতে পারছি না। এবং গতখানে পডকাস্টের ক্ষেত্রে আমি যদি একটু বলি যে পডকাস্ট এমন একটা বিষয় যেটাতে যেহেতু অনেকটা সময় ধরে আমরা আলোচনা করব, তো অনেকের ধৈর্য থাকে না, অনেকে শুনতে চায় না। এবং পাশাপাশি এখনকার যে যুগ, মানে এভরিথিং ইজ সো ফাস্ট ফুডের মতো অনেক তাড়াতাড়ি। অল্পতে অনেক কিছু শিখতে চায়। কিন্তু বাক্য তো একটা বৃহৎ ব্যাপার। এবং সেখানে তোমার এই জায়গাটা একটা আলাদা এন্টারটেইনমেন্ট তৈরি করে, কিন্তু সেটা একটা খ্রিস্টীয় নীতি বা দর্শনকেও যোগ করে। এবং এটার জন্য আসলে খুব ভালো লাগে। শেষ একটা প্রশ্ন আমি করতে চাই যে বর্তমানে যারা কাজ করতে চায়, বা আমি তোমার মতো আরও ২ জনের ভিডিও দেখলাম এবং এটা খুব উৎসাহের ছিল আমার জন্য যে আমার মনে হয় তোমার ভিডিও দেখে তারা, কারণ অমুক ব্লগ করছে, কিন্তু দে আর টেকিং ইন্সপিরেশন ফ্রম ইউ। কিন্তু এখন যারা করতে চান বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে তোমার অভিজ্ঞতার আলোকে তুমি কিছু বলতে চাও কিনা, বা কি পরামর্শ দিতে হ্যাঁ চাও? দাদা, অবশ্যই। আর যখনই অনেক জায়গায় যাই, অপরিচিত ভার্সিটির কথাও যদি বলেন, বিভিন্ন জায়গায় যাই, তখন বলে যে দাদা আপনাকে ভিডিওতে দেখছি বা অমুক জায়গায় দেখছি। এটা খুব আনন্দ লাগে। অনেকে সেলফি তুলতেও আসে ভার্সিটির ভিতরে বিভিন্ন জায়গায়। তো আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই দাদা। প্রথমত আগে সিলেকশন করতে হবে আমি আসলে কি ধরনের ভিডিও করতে চাই। প্রথমত ভিডিওর উপরে আগে টপিক সিলেক্ট করতে হবে। আপনি কি ব্লগার কোন ধরনের ব্লগ করবেন? আপনি কি ট্রাভেলিং করবেন, নাকি আপনি কি ফুড উপরে করবেন, নাকি আপনি কি টেকনিক্যাল উপর করবেন? মানে একটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে আমি এই ধরনের ভিডিও করতে চাই, ভিডিও বানাতে চাই। তাহলে ওইটার উপরে ফোকাস রেখে যদি আপনি কাজ করে যান, এবং আমি মনে করি অবশ্যই সাকসেস হবে, কিন্তু নিয়মিত কাজ করা এবং একটা ভিতরে ভালোবাসা আনা। ওয়াও! ভালোবাসা আনলে এবং টপিকটা যদি সঠিক থাকে, আমি মনে করি আপনি অবশ্যই সফল পাবেন। ওয়াও! সফলতা হবে। ওয়াও! থ্যাংক ইউ অনিল আরেকটিবার আমাদের পডকাস্ট উইথ পার্থতে আসার জন্য। এবং তোমার এই আত্মসাক্ষ্য আমাদের অনেকে উৎসাহ দেক যে ফেইলিউর কিন্তু শেষ কথা না। মানে অকৃতকার্য হওয়াই শেষ না। ওইটি হয়তো আরেকটি কৃতকার্য হওয়ার শুরু মাত্র। এবং তোমার যে বইয়ের কথা বলছিলে, নামটা খুব ইন্টারেস্টিং লাগছিল যে প্রত্যাখ্যান শেষ শব্দ না। প্রত্যাখ্যান শেষ শব্দ না। অপেক্ষায় থাকবো আমরা অবশ্যই। আশা করি আগামী ফেব্রুয়ারিতে আসুক এটা একটা বইমেলাতে। গল্প আছে প্রত্যাখ্যান শেষ শব্দের বিষয় হ্যাঁ, নিয়ে। প্লিজ। কারণ এটা একটা লক্ষ্য হচ্ছে আমার, মানে বর্তমানে কিন্তু বিশ্বের বলেন, বাংলাদেশে বলেন, সব জায়গায় ব্যর্থ। আপনি চাকরি ক্ষেত্রে বলেন, স্টুডেন্ট পরীক্ষার্থী বলেন, কোনো না কোনোভাবে আমরা প্রত্যাখ্যান হচ্ছি, ছোট বড় হোক, সব জায়গায়। তো আমার এই সম্পর্কে জি, প্রত্যাখ্যান। সম্পর্কে তো আছেই। আম তো সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আ প্রত্যাখ্যান পেছনে ঈশ্বরের একটা গল্প বা ঈশ্বরের একটা উদ্দেশ্য এরা ভালোভাবে বুঝতে পারবেন। এবং তার জীবনের জন্য একটা মাইল ফলক হিসেবে একটা ওয়াও! নতুন ঈশ্বরের একটা আশীর্বাদ থাকবে মনে করি। কিন্তু আমি যারা ব্যর্থ বা এই মুহূর্তে যারা পরীক্ষা ফেল হচ্ছে, যারা বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, আমার একটু তাদেরকে উৎসাহ দিতে চাই দাদা। যারা আপনারা ফেল হচ্ছেন, যারা আপনার পরীক্ষা ফেল হচ্ছে, আমি আপনাদের প্রতি উৎসাহিত করতে চাই যেটি হচ্ছে আপনার ভিতরে ঈশ্বরের সাথে সম্পর্ক অবশ্যই রাখতে হবে। এবং যদি আপনি মনে করেন যে ব্যর্থ হয়ে গেছেন, আপনি মানে মনে করেন যে আর
আমার দ্বারা আর কিছু সম্ভব না, হুম। কিন্তু ঈশ্বর ওটার মধ্যে দিয়ে একটা নতুন কিছু সৃষ্টি করে, সম্ভাবনা সম্ভাবনা তৈরি করে। হ্যাঁ। এবং আমি আপনাদেরকে উৎসাহিত করব, আপনি আবার লেগে থাকুন এবং ঈশ্বরের সাথে সম্পর্ক রেখে আপনি আবার কাজ করুন, দেখবেন আপনি অবশ্যই সফলতা পাবেন। Wow. যেভাবে আমি 2 বার ফেল করার পরও আমি এখন অনার্স মাস্টার্স শেষ করছি এবং অনিল ব্লগ চলতেছে এবং সাথে অনেক ব্লগস তো আছেই। হ্যাঁ। তো আপনারাও এরকম সফলতা আসবে এবং সফলতা পাবেন, আমি বিশ্বাস করি দাদা। ওয়াও, প্রেজ গড, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম এবং তোমার এই আত্মসাক্ষ্য অনেককে উৎসাহ দান করুক এবং ধন্যবাদ জানাই। অনিল, আমাদের যারা নিয়মিত দর্শক আছে এবং তুমিও আমি দেখলাম যে আমাদের নিয়মিত একজন দর্শক এবং তুমি শোনো সবসময় আমাকে কি বলে কমেন্ট করতেছো, তুমি সবসময় আমাকে মেসেজ দিতেছো, দাদা খুব ভালো হয়েছে বা বিভিন্ন সময় উৎসাহ দিচ্ছ, কিন্তু যারা আজকের এটা শুনবে তাদের জন্য তোমার কি কথা আছে যদি বলতে চাও? পডকাস্ট উইথ পার্থ আসলে একটা ভালোবাসার জায়গা। সো আমার প্রার্থনা থাকবে পডকাস্ট পার্থ শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও এটা ছড়িয়ে যাবে এবং অনেক বৃদ্ধি পাবে। তো আজকে এই আমাদের গল্প বলেন বা আত্মসাক্ষ্য আমরা শেয়ার করতেছিলাম যে পডকাস্ট উইথ পার্থতে, তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আপনি ব্যর্থ পরে কিন্তু সফলতা আসবে। এবং আপনি যদি মনে করেন যে ফেল হয়েছেন বা ব্যর্থ হয়েছেন, আপনি মনে করেন যে আমার দ্বারা মনে আর কিছু হবে না, কিন্তু আমার এই ভিডিও যে আপনারা দেখছেন এতক্ষণ ধরে, আমি 2 বার ফেল করার পরও কিভাবে আমি উঠে আসছি এবং সমস্ত কিছু গাঢ় প্রতিকার পেরিয়ে এখন অনার্স মাস্টার্স শেষ করতেছি। তো আমি বিশ্বাস করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই সফলতা পাবেন। এবং প্রথমত ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস এবং অবশ্যই চেষ্টা অব্যাহত রাখা, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। আমেন আমেন। আমেন। দৃঢ়ভাবে লেগে থাকুন, ফেল করলে উঠে দাঁড়ান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, কারণ প্রত্যাখ্যাত হলেই সেটি শেষ কথা নয়, সেখানে শুরু এবং নতুনভাবে নতুন যাত্রা শুরু, এবং যে যাত্রার শেষে যেটি অপেক্ষা করছে সেটি ঈশ্বরের অনুগ্রহ এবং একটি দারুণ আত্মসাক্ষ্য। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আরেকটিবার ধন্যবাদ জানাই যারা শুনছিলেন পডকাস্ট উইথ পার্থতে। দয়া করে আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং অন্যদেরকে এই সাক্ষ্যটি জানার সুযোগ করে দিন। আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের অনুগ্রহ থাকবেন। ইমানুয়েল, সবাইকে শালোম।